বিষণ্ণ মনে ব্যালকনিতে বসে আছে ফারহা। তখনই পাশে এসে বসে ফারদিন। ফারহার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি? ফারদিনের কথায় একটু বিষণ্ণ মন নিয়ে বলল, কিছু না, এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না, কালকে থেকে যাব। তা তো যাবি, আর এমনিতেই আবরার বলেছে কাল থেকে 10 মিনিট আগে কলেজ ও কোচিংয়ে না পৌঁছালে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। ফারদিন চলে গেলেও বিষণ্ণ মনে বসে রইল ফারহা। ফোনটা বের করে আইরিনকে কল দেয়। একবার কল হতেই রিসিভ করে আইরিন। বলল, ফারু বল। ফারহা একটু অভিমানী কণ্ঠে বলল, বল মানে? শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার ফোন দেওয়ারও প্রয়োজন মনে করলি না তুই? আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, আর এখন শ্বশুরবাড়ি পা রাখতে ভাব বেড়ে গেছে তোর। আইরিন শান্ত গলায় বলল, না রে, একটু ব্যস্ত ছিলাম তো তাই ফোন দিতে পারিনি। আইরিনের কণ্ঠ একটু গম্ভীর দেখে ফারহা বলল, কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? না কিছু না, মনটা ভালো ছিল না তাই। মন খারাপ কেন, হাজবেন্ড বকেছে নাকি? আরে না, ও তো খুব ভালো, ওর মতো মানুষই হয় না। আমি মনে কষ্ট পাবো বলে একটা ধমকও দেয় না। বলি একটা শ্বাস নিল আইরিন। ফারহা বলে, আচ্ছা কালকে থেকে কলেজে যাবি? না রে, আরো 2-1 দিন যাওয়া হবে না, তুই একাই যাস। কোচিংয়ে যাওয়া হয় না, কাল থেকে না গেলেও তোর বজ্জাত ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আইরিন একটু হাসার চেষ্টা করে বলে, বিয়ের আগেই এত অত্যাচার শুরু করেছে আমার ভাবিটার উপর। চুপ, একদম বাজে বকবি না। তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু না। থাক, ঢং করা বাদ দে। জানি না আমি? চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো, ফারু খেতে আয়। পরদিন সকালে নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো সে। রাস্তার পাশ ধরে হাঁটছে, একটা খালি রিক্সাও চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে ফারহা ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পেছনে ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো? যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? মোটামুটি। তোমাকে কতক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাওনি? খেয়াল করিনি। ও আচ্ছা ভাই, আমি যাই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শুনলাম আইরিনে নাকি বিয়ে হয়ে গেছে। জি ঠিকই শুনেছেন। তুমি কি বিরক্ত হচ্ছ? আসলে ভাইয়া বিষয়টা এমন না, ক্লাসে দেরি হয়ে যাবে তো তাই। আরে একদিন দেরি হলে কিচ্ছু হয় না। আপনার কিছু হবে না, তবে আমার জন্য এটা অনেক কিছু। আচ্ছা, আমার তো জব হয়েছে, শুনেছো? না শুনিনি, এখন শুনলাম। কংগ্রেচুলেশনস। এবার আমি যাই। আমার জব হয়েছে শুনে তুমি খুশি হওনি? সরি, আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব? আর হ্যাঁ, আসি, সময় নেই আমার। এমনিতেও আজ রাস্তায় খালি রিক্সাও পাচ্ছি না, তার উপর ওর সাথে বকবক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9টায় ক্লাস। আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাস ওই খাটাসটার। লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজ গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9:03 বাজে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়ে ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কড়া জবাব, নো, স্ট্যান্ড আউটসাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না, আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছামতো গালি দিচ্ছে সে। ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবিজি, শুনলাম আজ নাকি ক্লাসে বাইরেই দাঁড় করে রেখেছিল তোমাকে। আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথাটা এবার আরো গরম হয়ে গেল তার। রাগ নিয়েই বলে, তোর ভাই যেমন খাটাস ঠিক তুইও তেমন খাটাস। একজনে নাচায় আরেকজনে তালি বাজায়। আচ্ছা শোন, কাল থেকে আমিও যাব কলেজে। সত্যি? হ্যাঁ, এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা চলে আয়, মজা হবে অনেক। হ্যাঁ। পরদিন একটু আগেই ভার্সিটিতে চলে গেল তারা। ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিচ্ছিল বান্ধবীরা মিলে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ায় সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা ধরলো। টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ঝাটকা খেলো ফারহা। দেখে ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট। চিরকুটে না, এটাকে চিঠি বলা যায়, কারণ চিরকুট হলে লেখা অল্প হতো, আর এখানে লেখা অনেক। আর শেষে ছোট্ট করে লেখা, ইতি আবরার।
ভয়ে হাত পায়ে হালকা কাঁপুনি তৈরি হলো তার। আবরার হুট করে চিঠি আর ফুল দিল কেন? সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারেনি ফারহা। তবুও সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল ফারহা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ক্লাসে মন বসছে না কিছুতেই। প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলো চিঠিটা, একটু একটু পড়তে শুরু করলো। প্রিয় চোরাবালি। প্রথমেই অবাক হচ্ছ সম্বোধনটা দেখে, ভাবছো চোরাবালি আবার কেমন সম্বোধন? তবে এটারও যথেষ্ট কারণ আছে। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি। তোমার মাঝে সেভাবেই হারিয়ে যেতে শুরু করলাম যেভাবে কোনো মানুষ চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে। আমিও ঠিক সেভাবেই তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে। আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে। আমি আহত, ভীষণ আহত। ইতি আবরার। চিঠিটা পড়ে হাত পা আরো কাঁপতে শুরু করলো ফারহার। এগুলো কি সব লিখেছে আবরার স্যার? তাহলে কি সত্যি আবরার স্যার তাকে ভালোবাসে? তার তো আজ বিশ্বাসই হচ্ছে না। চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগের উপর মাথা রেখে মুখ লুকিয়ে বসে আছে ফারহা। হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আবরার স্যার আমায় প্রেমপত্র দিয়েছে, এটাও কি সম্ভব? নিজেরই বিশ্বাস হচ্ছে না আজ। তার মতো একটা মানুষের সাথে প্রেমপত্র শব্দটা কিছুতেই মিলছে না। তাহলে কি স্যারও আমায় সত্যিই পছন্দ করে? টেবিলে শোয়ার মতো করে ব্যাগে মাথা রেখে মুখ লুকিয়ে এসব ভাবছে ফারহা। চিঠি আর ফুল দুটোই ব্যাগের মাঝে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। তার এখন কি করা উচিত? চিঠির উত্তর দিবে নাকি চুপচাপ বসে থাকাই ভালো হবে? না, উত্তর না দিলে যদি স্যার রাগ করে, এর চেয়ে ভালো উত্তর দেওয়াটাই ঠিক হবে। যা হওয়ার তা পরে দেখা যাবে। ক্লাসের ফাঁকে লুকিয়ে খাতার মাঝে একটা লেখা লিখলো সে। অন্যের চোখের দৃষ্টিতে নিজে আহত হয়েছেন ভালো কথা, তাই বলে এভাবে হুটহাট চিঠি লিখে আরেকজনের হৃৎপিণ্ডে আঘাত করাটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। এরপর আর ক্লাসে মোটেও মন বসেনি তার। ছুটির পর একে একে সব চলে যেতে লাগলো সবাই। ক্লাস খালি হতেই লেখাটা ওই টেবিলে রেখে চলে গেল সে। সোজা হেঁটে গেটের বাইরে, পেছন ফিরেও তাকালো না। বাসায় আসার পর থেকেই অস্থিরতা ভাবটা ধীরে ধীরে বাড়তে লাগলো তার। পরদিন কলেজে আসলে সেই একইভাবে আরেকটা চিঠি পায় সে। এই মারাত্মক অন্যায়ের কি শাস্তি হওয়া উচিত বলো তো? আচ্ছা যাই হোক, তুমি সেই শাস্তিটা নিজ হাতে দিও। একটু হাসলো ফারহা। এই লোকটার চলাফেরার সাথে চিঠির ভাষাগুলো একদমই বেমানান। আজ আর কিছু লিখলো না ফারহা। বাড়িতে আসার পর থেকে রুমে বসে আছে চুপচাপ। আবরারের কথা ভাবতেই বারবার হাসি পায় তার। এমন লাগছে কেন তার? অদ্ভুত। কাল শুক্রবার, কলেজ বন্ধ, একদিন আর দেখা হবে না তাদের, সেটা ভেবেও মনটা খারাপ হয়ে ওঠে। বাসায় সবাই স্বাভাবিকভাবে চললেও মাহিন প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না আইরিনের সাথে। তার সবকিছুতেই যেন একটা বিরক্তির ছাপ লক্ষ্য করে আইরিন। আর 2 দিন পরই মাহিনের ফ্লাইট। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল সে। আইরিন তার কাছে এসে বলল, আপনাকে কিছু বলার ছিল। মাহিন কাজ করতে করতে বলল, বলো। আমি আমার বাবার বাসায় থাকতে চাই, এখানে ভালো লাগছে না আমার। মাহিন এখনো কাজ করতে করতে বলল, আচ্ছা কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, কাল সকালে যাবেন। আইরিন কিছু বলতে যাবে তার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে বলল, বলেছি তো আপনার যেমনটা ইচ্ছে সেভাবেই চলতে পারেন, বাবা মাকে আমি ম্যানেজ করে নিব। আইরিন আর কিছু না বলে চুপচাপ চলে গেল সেখান থেকে। সে ভালোই বুঝতে পারছে যে মাহিন তাকে 2 পয়সারও মূল্য দিচ্ছে না। মেয়েদের নাকি 2টা জীবন, একটা বাবার বাড়ি, আরেকটা নাকি স্বামীর বাড়ি। বাট এখন তার মনে হচ্ছে তার বাবার আশ্রয়ই তার কাছে সবচেয়ে শান্তি ও নিরাপদ আশ্রয়, বাকি সব মিথ্যা। আজ শনিবার, কলেজে আগে থেকে এসেছে ফারহা। চুপচাপ একপাশে বসে আছে আর গেটের দিকে তাকাচ্ছে। কখন আবরার কলেজে আসবে? আজ এই ব্যাটাকে সামনে থেকেই ধরবো, দেখি তার রিয়েকশন কেমন হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কলেজ গেট দিয়ে প্রবেশ করলো আবরার। ফারহা হাসার জল মুখে চারদিকে তাকিয়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, লুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরিই দিন। আবরার একটু অবাক ভঙ্গিতে বলল, মানে? ফারহা সোজাসুজি ভাবেই বলল, ঢং করা লাগবে না, আমি সব জানি। যাই হোক, আসল কথা হলো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না, তাই যা দেওয়ার সরাসরিই দিবেন। আবরার এবার রেগে বলল, সাত সকালে ফাজলামি করছো আমার সাথে? ফারহাও এবার একটু রেগে চিঠিগুলো বের করে বলল, অ্যাক্টিং ভালো লাগলেও ওভার অ্যাক্টিং কখনোই ভালো লাগে না। তাহলে এই চিঠিগুলো কেন দিয়েছেন? হ্যাঁ? আবরার এবার একটু স্বাভাবিক হয়ে চিঠিগুলো হাতে নিয়ে চোখ বুলাতে লাগলো। এরপর আর কিছু না বলে চুপচাপ চিঠিগুলো নিয়েই চলে গেল সেখান থেকে। ফারহা এখনো বেকুবের মতো দাঁড়িয়ে আছে হা করে। কি হচ্ছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। আবরারের এমন নীরবতায় যেন বিপদের পূর্বাভাস। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, একটু বেশিই করে ফেলেছিস নাকি ফারহা? তোকে দিয়ে কখনোই ঠিক কাজটা হয় না। যেখানেই যাস সেখানেই একটা গন্ডগোল পাকিয়েই ফেলিস। ক্লাস শুরু হওয়ার পরও বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পাশ থেকে সাথী ধাক্কা দিয়ে বলল, কিরে এমন ভাব নিয়ে বসে আছিস কেন? কারোর সাথে কোনো কথাই বলছিস না? ফারহা 7-5 না ভেবে চুপি চুপি সবকিছুই বলে দিল তাদের। সব শুনেই অবাক ভঙ্গিতে মুখ হাত দিল সাথী ও আইরিন দুজনই। সাথী বলল, বলিস কি, আবরার স্যার তোকে প্রেমপত্র দিয়েছে? ফারহাদ চুপ করতে বলে চারপাশে তাকালো, কেউ শুনে ফেলেছে নাকি দেখতে। এবার সাথী চুপি চুপি বলল, সত্যি? ফারহা মাথা নিচু করে বলল, হ্যাঁ। আইরিন পাশ থেকে বলল, তাই তো তোকে আমি আগে থেকেই ভাবি ডাকি। সাথী আবার বলল,
তার মানে তুইও সব জানতি? না, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি ওদের চক্কর। তখনই ক্লাস টিচার লেকচার বন্ধ করে বলল, এই, এটা কথা বলার জায়গা না। তখনই ক্লাসে প্রবেশ করে শাকিল ভাইয়া, হাতে একটা নোটিশ নিয়ে স্যারের হাতে দিল। স্যার তা পড়ে ফারহার দিকে তাকিয়ে বলল, স্ট্যান্ড আপ। ফারহা দাঁড়ালো। স্যার আবার বলল, তোমাকে প্রিন্সিপাল স্যার অফিস কক্ষে ডাকছে। ভয়ে এবার যেন বুকটা শুকিয়ে আসলো ফারহার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব তো ঠিকঠাকই আছে, তাহলে আবার অফিসে ডাকার কি দরকার ছিল? ভাবতে ভাবতেই অফিস কক্ষে গিয়ে দেখে ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলেও দাঁড়িয়ে আছে ওখানে। ফারহা স্যারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে বলল, ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল স্যার কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে চেয়ে বলল, তোমার নাম আবরার হাসান তাই তো? ছেলেটা মাথা নিচু করে বলল, জি স্যার। তোমার সিনিয়র আপুকে প্রেমপত্র দিয়েছো কেন তুমি? ছেলেটা আবারও বলল, আপুকে আমার খুব ভালো লাগে স্যার, তাই দিয়েছিলাম। স্যার বলল, ভালো লাগাটাই স্বাভাবিক, কিন্তু চিঠি দেওয়ার আগে এটা ভাবা উচিত ছিল যে সে তোমার কলেজের সিনিয়র আপু। ছেলেটা এবার একটু মুচকি হেসে বলল, সিনিয়র আপু দেখি তো বেশি ভালো লাগে স্যার, আর সেও তো আমাকে ভালোবাসে। ফারহা বেকুবের মতো একবার জুনিয়র আবরারের দিকে তাকাচ্ছে, আরেকবার পাশে বসে থাকা আবরার স্যারের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এবার একটু হলেও বুঝতে পেরে চট করে বলল, মিথ্যে কথা, ওর মতো পিচ্চি ছেলেকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও তো আমার ছোট ভাইয়ের মতো। ছেলেটাও চট করে বলল, স্যারও ভয়ে এখন মিথ্যা বলছে, সেও যে আমায় ভালোবাসে তার প্রমাণ আছে আমার কাছে। স্যার ভ্রুকুচকে বলল, কি প্রমাণ? স্যার সেও তো আমায় চিঠি দিত, সেগুলো আমার কাছেও আছে। স্যারও খুব ভয় পাচ্ছে। স্যার ও খুব ভয় পাচ্ছে, ওকে কিছু বলবেন না প্লিজ। মারলে ওর মারগুলো আমাকেও দিবেন স্যার, না হলে সে খুব ব্যথা পাবে। পাশ থেকে আবরার স্যার বলল, হায় রে, কি ট্রু লাভ! প্রেমিকার মারও প্রেমিক ভাগ করে নিতে চাইছে। আহা, তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ। ছেলেটা বুকের বাঁ পাশে একটা হাত রেখে একটু ঝুঁকে মুখে হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। ফারহার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করলো। স্যারদের সামনেই জুনিয়র ছেলেটাকে বলল, একটা চর খাবি তুই? আমি কোন দুঃখে তোকে ভালোবাসতে যাবো রে? আর প্রেম করার বয়স হয়েছে তোর? চিঠিগুলো দেখে আমি ভেবেছিলাম অন্য আবরার দিয়েছিল। আমি কি জানতাম নাকি যে এটা তুই আবরার? আর তোর নাম যে আবরার সেটাও তো জানতাম না আমি। তখনই প্রিন্সিপাল স্যার বলল, অন্য কোন আবরার? এবার ফারহা পড়ে গেল আরেক মুসিবতে। আমতা আমতা করে বলতে লাগলো, না মানে কেউ না স্যার, এমনি। তখনই জুনিয়র ছেলেটা বলল, দেখলেন তো স্যার, বলেছি না সে ভয়ে এমন করছে। সত্যি বলতে সে আমাকে ভালোই বাসে স্যার, আমরা দুজনকে ভালোবাসি। ভালোবাসাটা কি অপরাধ স্যার? আর তা যদি অপরাধ হয় তাহলে যেই শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব স্যার। আবরার স্যার এবার বসা থেকে উঠে প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার এদেরকে এভাবে হবে না, ওদের দুজনের অভিভাবককে ইনফর্ম করুন আর ইমিডিয়েটলি কলেজ আসতে বলুন। প্রিন্সিপাল স্যারও তার সাথে বলল, ওকে, এখন ক্লাসে যাও, দুজনের অভিভাবক আসলে আবার ডাকা হবে। ফারহা এবার কাদু কাদু ভাব হয়ে বলল, প্লিজ স্যার, আমার বাবাকে আর ভাইয়াকে ডাকবেন না প্লিজ, ওরা এসব শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি তো ইচ্ছে করে জেনে শুনে করিনি এসব, প্লিজ স্যার। পাশে জুনিয়র ছেলেটা বলল, এত ভয় পাচ্ছ কেন তুমি? স্যার তো আমাদের উপকারই করতে চাইছে তাই না? আমাদের ভালোবাসার খবরটা তো একদিন না একদিন ফ্যামিলিতে জানাতেই হবে তাই না? এখন আগে থেকেই তারা জেনে রাখলে আমাদের জন্যই ভালো। ফারহার রাগে ছেলেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, শুধু এখান থেকে বাঁচি রে, তারপর তোর একদিন কি আমার যে কদিন লাগে।